আসসালামু আলাইকুম, আমি হৃদয়। আমাদের আজকের ভিডিও টপিক রিয়েলমি C21। রিয়েলমি বাংলাদেশে অফিসিয়াল আসার পর থেকেই কম বাজেটে বেশ ইন্টারেস্টিং কিছু ফোন দিয়ে আসছে, আর এই ফোনটাও তার ব্যতিক্রম নয়। 4 GB র্যাম, 5000 mAh ব্যাটারি, হিলিও G35 প্রসেসর, ট্রিপল ক্যামেরা, এছাড়াও বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটার প্রাইস মাত্র 11,990, অর্থাৎ 12,000 টাকা। ফোনটিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই একদম মিস করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার। যারা এই ফোনে কিনতে যাচ্ছেন ঘুরে আসতে পারেন জুবাইর টেলিকম থেকে। তাদের কাছে বর্তমানে এই ফোনটি সহ রিয়েলমির সকল ফোন অ্যাভেলেবল রয়েছে। নট অনলি রিয়েলমি, তাদের কাছে সকল ব্র্যান্ডের সকল ফোন অ্যাভেলেবল রয়েছে। যারা ফোন কিনতে যাচ্ছেন অবশ্যই তাদের শপে ঘুরে আসতে পারেন। তাদের শপটি উত্তরার আজিমপুরের আমির কমপ্লেক্সে। আর যদি আমাদের চ্যানেলের পক্ষ থেকে কেউ তাদের কাছে ফোন কিনতে যান, তাদের জন্য থাকবে স্পেশাল কিছু গিফট অফার। তাদের শপ অ্যাড্রেস, ফেসবুক পেজের লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও অবশ্যই চেক করে নেবেন। সো লেটস বিগিন উইথ দ্য ডিজাইন। রিয়েলমির বাজেট ফোন মানেই টেক্সটার ডিজাইন। নতুনত্ব রয়েছে কিছুটা, কিন্তু টেক্সটার ব্যাক প্যানেলে যতই ডিজাইন করা হোক না কেন, সবগুলো দেখতে অলমোস্ট একই লাগে। আমার মতে তাদের উচিত মাঝে মধ্যে এন্ট্রি লেভেলের ফোনগুলোতে ডিফারেন্ট কিছু ট্রাই করা, লাইক গ্লোসি ব্যাক অথবা ফ্ল্যাট টাইপের ডিজাইন, কিছু এই টাইপের আর কি। বাট স্টিল এই ফোনের ডিজাইনটা বাজেট ফোন হিসেবে আমার কাছে ভালোই লেগেছে। এছাড়া হ্যান্ডফিলটাও ভালোই ছিল, ব্যাক সাইডটা কার্ভ করা, তাই হাতে অনেক ভালোভাবে অ্যাডজাস্ট হয়। এছাড়া ফোনটা খুব বেশি মোটা কিংবা ভারী লাগেনি আমার কাছে। এটার থিকনেস 8.9 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালোই, হাতে নিয়ে খুব একটা ভারী ফিল হয় না। ফোনটার লেফট সাইডে পেয়ে যাবেন কার্ড স্লট, যেটিতে 2টি সিম কার্ড এবং পাশাপাশি একটি মেমোরি কার্ড এক্সপেন্ড করতে পারবেন। ফোনটির রাইট সাইডে দেওয়া রয়েছে একটি পাওয়ার বাটন এবং তার উপরে অংশে রয়েছে 2টা ভলিউম রকার। পাওয়ার বাটনের পজিশন ঠিকঠাক, বাট ভলিউম বাটনটা একটু বেশি উপরে হয়ে গেছে। যদি ভলিউম বাটনটা লেফট সাইডে দিত তাহলে আই থিঙ্ক বেশি ভালো হতো। এছাড়া যে ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা, এটাও একটু উপরে মনে হয়েছে আমার কাছে। ফিঙ্গারপ্রিন্টটা যদি আরেকটু নিচে হতো তাহলে ইজিলি রিস্ক করা যেত। বাট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, এটা নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে বলে মনে হয় না আমার। ফোনটার নিচে অংশে পেয়ে যাবেন ইয়ারফোন জ্যাক, মাইক্রোফোন পোর্ট আর একটা চার্জিং পোর্ট। নর্মালি এখন সব ফোনের লাউড স্পিকারটা নিচে অংশে থাকে, বাট এটাতে নিচে অংশে দেওয়া হয়নি। লাউড স্পিকারটা দেওয়া রয়েছে পিছনের অংশে। এই সিস্টেমটা আমার কাছে একদমই ভালো লাগে না। যখন ফোনটা আপনি কোথাও রাখবেন টেবিলের উপরে অথবা যে কোথাও রেখে মিউজিক শুনবেন, তখন দেখা যাবে সাউন্ডটা ব্লক করে। এটা একদমই বাজে একটা সিচুয়েশন। আর ফোনটার পিছনের অংশে স্কোয়ার শেপে ক্যামেরা মডিউলটা দেওয়া রয়েছে, যেটাতে 3টা ক্যামেরা এবং একটা ফ্ল্যাশ লাইট রয়েছে। আর একদম উপরের অংশে কিছু দেওয়া নেই। ওভারঅল ফোনের ডিজাইনটা বাজেট অনুযায়ী আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আই থিঙ্ক আপনাদেরও পছন্দ হবে। ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনে দেওয়া রয়েছে একটা নচ ডিসপ্লে, যেটা রেজুলেশন HD+। এটা হচ্ছে IPS LCD প্যানেলের ডিসপ্লে, আর এটা 400 নিটস পর্যন্ত ব্রাইটনেস পিক করতে পারে। ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চি, 80.8% স্ক্রিন টু বডি রেশিও, রেজুলেশন 720x1600 পিক্সেল, 20:950 ডিসপ্লে, আর এটা ডিসপ্লে পিপি হচ্ছে 270। বাজেট অনুযায়ী এই ডিসপ্লেটা আমার কাছে ঠিকঠাকই মনে হলো। এই বাজেটে তো নর্মালি ফুল HD+ ডিসপ্লে পাওয়া যায় না। আর ডিসপ্লে যে কালার কারেন্সি, এটাও ঠিকঠাকই মনে হয়েছে। তবে ডিসপ্লের সাইডে যে বেজেলগুলো, এইগুলো একটু বড় মনে হলো। এছাড়া নিচের বেজেলটা অনেক বড়, বাট বাজেট অনুযায়ী একদম ঠিকঠাক। এই বাজেটে আদার যে ফোনগুলো রয়েছে এগুলো তো সেম এরকমই বেজেল পাবেন। তবে এই ফোনের ব্রাইটনেসটা আমার কাছে একটু কম মনে হয়েছে। ইনডোর সিচুয়েশনগুলোতে ঠিকঠাক, বাট যদি আউটডোর সিচুয়েশনে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে চান তাহলে দেখা যায় যে ব্রাইটনেসটা একটু কম মনে হয়, যার ফলে ইউজ করতে একটু প্রবলেম ফেস করতে হয়। এছাড়া মিডিয়া এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। প্রাইস ওয়াইজ এই ফোনে যেরকমটা এক্সপেক্ট করছেন তেমনটাই পাবেন। যেহেতু রেজুলেশনটা HD+ আর ডিসপ্লে পিপিআইটা কম, সো আপনি ভিডিও দেখার সময় একটু পিক্সেলের ঘাটতিটা চোখে পড়তে পারে। বাট বাজেট অনুযায়ী এটা মেনে নিতেই হবে, কোনো উপায় নেই। আর এই ফোনে বিল কোয়ালিটি নিয়ে তেমন কিছু বলার নেই। ফ্রন্টের গ্লাসটা কোন গ্লাস এই সম্পর্কে তথ্য দেয়নি তারা। ব্যাকসাইডটা প্লাস্টিক, সাইডের ফ্রেমটা প্লাস্টিক, বাট ফোনটা হাতে নিয়ে বেশ সলিড ফিল হয়। মোটামুটি শক্তপোক্তই মনে হয় বিল কোয়ালিটিটা। এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 10 এবং তাদের Realme UI। বর্তমানে যেহেতু Android 11 চলে এসেছে, আই থিঙ্ক Android 11 ব্যবহার করলে আরও বেটার হতো। আর এই ফোনের র্যাম হিসেবে থাকছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। 4GB র্যাম হয়, এটাতে আপনি অনেক বেশি অ্যাপস এবং মাল্টিটাস্কিং করার একটা সুযোগ সুবিধা পাবেন। আমার কাছে মনে হলো এটা র্যাম ম্যানেজমেন্টটা খুব একটা ভালো নয়। দেখলাম যে মাল্টিটাস্কিং করার সময় ব্যাকগ্রাউন্ডের অ্যাপসগুলো ক্র্যাশ করে। এছাড়া এই ফোনের ইউআইটাও আমার কাছে একটু ল্যাগই মনে হলো, মাঝে মাঝে স্টাটারিং খেয়াল করেছি। এমনটা হওয়ার কারণ দুইটা হতে পারে। একটা হচ্ছে হয়তো বা এই ফোনের প্রসেসরটা এই র্যামটাকে হ্যান্ডেল করতে পারছে না, আর দ্বিতীয় কারণটা থাকতে পারে এই ফোনে যে ইউআইটা রয়েছে এটা হয়তো বা খুব বেশি অপটিমাইজ নয়। যদি এটা ইউআইটার সমস্যা হয়, সফটওয়্যারজনিত কোনো সমস্যা হয়, তাহলে আই থিঙ্ক এটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্স করে দিবে। তবে এই ফোনটাতে আমি টাচ রেসপন্সজনিত কোনো সমস্যা খুঁজে পাইনি। নর্মালি এর আগের বেশ কিছু ফোনে রিয়েলমির টাচ রেসপন্সের সমস্যা খুঁজে পেয়েছিলাম, বাট এইটাতে আমি তেমন কোনো সমস্যা পেলাম না। এই ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের হিলিও G35, যেটা কিনা তাদের রিসেন্ট রিয়েলমি C12 ব্যবহার করা হয়েছিল।
এই প্রসেসরটা 12 nm ফ্যাব্রিকেশনে তৈরি। এটার সিপিইউ অক্টা কোর, যার মধ্যে 4টা কোর কাজ করে 2.35 GHz কর্টেক্স A53, আর বাকি 4টা কোর কাজ করে 1.8 GHz কর্টেক্স A53। আর এই ফোনে জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর G8320। রেগুলার ইউজারদের জন্য এই প্রসেসর ঠিক আছে, বাট যারা গেমিং করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে এই ফোনটা ইগনোর করতে পারেন। আপনি 1000 টাকা বাড়িয়ে নার্জো 30A অথবা 1000 টাকা বাড়িয়ে নার্জো 20 ফোনটা নিতে পারেন। এই ফোনগুলোতে অনেক ভালো গেমিং পেয়ে যাবেন, বাট এই ফোনটাতে খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না। আমি এটাতে অ্যাসফাললাইন খেলেছি, স্ট্যাটারিং চোখে পড়ে। এছাড়া পাবজিটাও খেলেছি, এটাতেও অনেক স্ট্যাটারিং এবং ল্যাকিং চোখে পড়ে। এছাড়া গ্রাফিক্সটা খুব একটা ভালো থাকে না, তবে ফ্রি ফায়ারটা অনেক ভালোভাবে খেলা যায়, ফ্রি ফায়ারে কোনো সমস্যা ফেস করিনি। এছাড়া যদি ছোটো সাইজের গেমগুলোর কথা বলেন, এগুলো অনেক ভালোভাবে খেলতে পারবেন, বাট বড় সাইজের গেমগুলোর জন্য এই ফোনটার খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না। বুঝতেই পারছেন বাজেট ফোনের কতই বা ভালো গেমিং পারফরমেন্স পাওয়া যেতে পারে। ক্যামেরার কথা বলা যাক। এই ফোনে ব্যাক ক্যামেরা থাকছে 3টা ক্যামেরা। মেন ক্যামেরা 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 2.2। একটা রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর এটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ব্যাক ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে, ছবিগুলো ভালোই কালারফুল এবং শার্প হয়। তবে মাঝে মধ্যে দেখলাম যে এক্সপোজারটা একটু কম হয়ে আসে, যার ফলে একটু অন্ধকার লাগে ছবিগুলো। বাট যদি সাবজেক্টকে ফোকাস করে ভালোভাবে ছবি তুলতে পারেন তাহলে এই সমস্যাটা হয় না। এছাড়া যে ডেপথ সেন্সরটা রয়েছে, ডেপথ সেন্সরের পারফরমেন্সও মোটামুটি ভালোই, এজিটেশন ঠিকঠাক আছে। এছাড়া যে ম্যাক্রো লেন্সটা রয়েছে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, ছবিগুলো অনেক কালারফুল হয়। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থেকে যেমনটা এক্সপেক্ট করছেন তেমনটাই পাবেন। আর এই ব্যাক ক্যামেরা আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেলে 30 এফপিএসে, তবে কোনো ইআইএস থাকছে না। এইরকম বাজেটের ফোন ইআইএস থাকেও না নর্মালি। ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই বলা চলে বাজেট ওয়াইজ। এছাড়া এটাতে স্লো মোশনও পেয়ে যাবেন, স্লো মোশনটাও আমার কাছে ভালোই লেগেছে। আর এই ফোনের ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.2। ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স মোটামুটি ভালো ছিল, বাট আমি ছবিতে ডিটেলসে ঘাটতি লক্ষ্য করেছি। আই থিঙ্ক যদি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হতো তাহলে আরেকটু ভালো হতো, বাট বাজেট বিবেচনায় খুব বেশি কিছু বলাও যাচ্ছে না, বাজেট বিবেচনা করলে ঠিকঠাকই আছে। এছাড়া এই ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ডও করতে পারবেন 1080 পিক্সেলে 30 এফপিএসে। ভিডিও ক্যামেরার পারফরমেন্স অ্যাভারেজ। এই ফোনে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি। যারা মডারেট ইউজার তারা মোটামুটি 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, আর রাফ ইউজাররা একদিন অলমোস্ট ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ফোনটাকে চার্জ করার জন্য থাকছে 10 ওয়াটের একটা অ্যাডাপ্টার, যেটা দিয়ে এই ফোনটা ফুল চার্জ করার জন্য 3 ঘন্টার একটু বেশি সময় লাগবে। বেসিক কিছু ইনফরমেশন দেওয়া যাক। এই ফোনের কল কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, কোনো নেটওয়ার্কিং ইস্যু পাইনি। এছাড়া এই ফোনের লাউড স্পিকারটা যথেষ্ট ভালো ছিল, বাট পিছনে দেওয়ার কারণে আমার কাছে ভালো লাগে নাই। যদি এটা নিচের অংশে দিত তাহলে আই থিঙ্ক বেশি ভালো হতো। আর এই ফোনটা বর্তমানে 2টা কালারের মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা ব্লু কালার। আর এই ফোনটার প্রাইস হচ্ছে 11,990 টাকা। তো এই ছিল রিয়েলমি C21কে নিয়ে বিস্তারিত আলোচনা। এই ফোনটা ব্যবহার করতে গিয়ে যে বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে এবং খারাপ লেগেছে সবগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আই থিঙ্ক আপনাদের এখন এই ফোনটা কেনার ব্যাপারে ডিসিশন নিতে অনেকটা সহজ হবে। আর প্রাইস ওয়াইজ এই ফোনটা আপনার কাছে কেমন মনে হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে তাও জানাতে পারেন। আর যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।